আপনার কষি মানে কি চোখে দেখেন, কেমন ভাবে দেখেন? মানে আপনি তো আগেও দেখে গেছি। না, অ্যাকচুয়ালি গুরুদেব দাঁড়িয়ে আছো তুমি আমার গানে। রবীন্দ্রনাথ ঠাকুরের মংপু, প্রিয় মংপু। ইউটিউবে সম্ভবত এই প্রথম কোনো বাংলা ভিডিও যেখানে মংপু সম্পর্কে কিছু ভুল ধারণার সমাপ্তি হবে এবং মংপু দর্শন এবং বেড়ানো সার্থক হবে। 1938 থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিং পাহাড়ে আসেন, কিন্তু তিনি এসেই উঠতেন কালিম্পংয়ের এই গৌরীপুর হাউসে, মংপুতে কিন্তু নয়। এ নিয়ে একটি সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। উনিশশো সালের মে মাসে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আসেন গৌরীপুর হাউসে কালিম্পং। তখন মংপুতে বসবাস করেন তাঁর স্নেহধন্যা মৈত্রী দেবী। তিনি রবি ঠাকুরকে আমন্ত্রণ জানান, কিন্তু কোথায় রাখবেন? তখন সিংকোনা প্ল্যান্টেশনের এই বাংলো, সুরেল বাংলোতে তাকে রাখা হয়। ওই বছরই 21শে মে তিনি সুরেল বাংলোতে এসে উপস্থিত হন, 15 দিন থাকেন এবং ক্যামেলিয়ার মতো বিখ্যাত কবিতা লেখেন। সুরেল বাংলো নিয়ে আমাদের চ্যানেলে একটি বিশেষ ভিডিও আছে, দেখে নেবেন অবশ্যই। এই সুরেল বাংলোতে 15 দিন কাটিয়ে 6 জুন আজকের যে রবীন্দ্র ভবন মংপু বলে সকলে চেনেন, সেই মৈত্রী দেবীর বাড়িতে তিনি আসেন, সেখানে 2 দিন থাকেন এবং আরও 3 বার কিন্তু এই মংপুতে তিনি এসেছিলেন। এই সুরেল বাংলো মংপু থেকে মাত্র 3 কিলোমিটার ওপরে। এই হলো রবীন্দ্র ভবন মংপু। প্রায় 4000 ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট শহর এর মতো মংপু একটা অসাধারণ জায়গা, যা রবীন্দ্রনাথকে আকৃষ্ট করে, মুগ্ধ করে। ভারতবর্ষ এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রবীন্দ্র সংগ্রহশালা বা রবীন্দ্র ভবনের মধ্যে মংপুর এই রবীন্দ্র ভবন বিশেষত্ব এটি প্রথম ঘোষিতভাবে রবীন্দ্র ভবন সংগ্রহশালা, যা 1944 সালে ঘোষণা করা হয়। এই চেয়ারে বসে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে তিনি এখানে নবজাতক, সানাই, আকাশপ্রদীপ এবং ছেলেবেলার মতো অসংখ্য বিখ্যাত বইয়ের নানান লেখাপত্র রচনা করেছেন। 1940 সালে সেপ্টেম্বর মাসে কালিম্পংয়ের গৌরীপুরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতায় ফিরে যান। কিন্তু ফিরে যাওয়ার আগে তিনি কথা দিয়ে যান মৈত্রী দেবীকে, তিনি এখানে আবার আসবেন মংপুতে, যার জন্য তিনি জিনিসপত্র মংপুতে পাঠিয়ে দেন। কিন্তু কবি তার পরের বছরই আমাদের ছেড়ে চলে যান, কথা রাখতে পারেননি। মংপুর রবীন্দ্র ভবনের যদি সব থেকে বড় সম্পদ বলা হয়, তাহলে কিন্তু এই পাহাড়ি মানুষটি শ্রী শিশির রাও। যাবো যাবো
যতবার জীবনে মংপু এসছে, শিশির বাবুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত একটু পাহাড়ি টানে এবং অসংখ্য রবীন্দ্র কথা আমাদের মুগ্ধ করেছে, আপনাকেও করবে, একদম হলফ করে বলতে পারি। আসলে শিশির বাবুর দাদু শ্রী ভীমলাল রাউত রবীন্দ্রনাথ ঠাকুরের পালকি বাহক ছিলেন। অর্থাৎ তখন ট্রেন আসতো তিস্তা বাজারের একটু আগে গেল খোলা অবধি, তারপর সেখান থেকে পালকি করে কালিম্পং এবং মংপু আসতে হতো। সেই দাদুর কাছ থেকে রবীন্দ্রনাথের গল্প শুনে তার অন্তরে অস্থি মজ্জায় রক্তে রবীন্দ্রনাথ ঠাকুর মিশে রয়েছেন। শিশিরবাবুর জীবনের সব অংশটাই এই রবীন্দ্র ভবনে কেটে গেল। তিনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তিনি গান শোনান পর্যটকদের নিঃস্বার্থভাবে। একবার এসে দেখে যান রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আর এক রবীন্দ্রপ্রেমী পাহাড়ি মানুষকে। মরি মরি ওর বেঁধে রেখানা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয়ে। এই হলো রবি ঠাকুরের পছন্দের ক্যামেলিয়া গাছ। এই হলো সপ্তপর্ণী নাম দিয়েছিলেন যার সেই ছাতিম গাছটি। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে বোলপুরে সেই ছাতিম তলায় 5 জন ছাত্রকে নিয়ে শুরু করেছিলেন ব্রহ্মচর্য আশ্রম। সেই ছাতিম গাছ মংপুতেও একটি আশ্চর্যজনকভাবে রয়েছে আজও। কিভাবে মংপু আসবেন? শিলিগুড়ি এনজেপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়িতে সেবক কালীঝোড়া হয়ে মাত্র 1.5 ঘন্টায়, 1.25 ঘন্টায় মংপু চলে আসতে পারেন। এবং দার্জিলিং থেকে জোরবাংলো মোড় হয়ে 3 মাইল বস্তি পার হয়ে মংপু বাজার হয়ে তার মধ্যে সুরেল বাংলোও দেখে নিতে পারেন এবং মংপু রবীন্দ্র ভবন মাত্র 25-30 কিলোমিটার, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। হাতে একটু সময় নিয়ে আসবেন, এখানে অসংখ্য জিনিস দেখার আছে, বিশেষ করে শিশির বাবুকে, তার কথা গান আপনাকে মোহিত করে দেবে। শিলিগুড়ি থেকে বা দার্জিলিং থেকে গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 4,500 টাকা, ছোট এবং বড় গাড়ি ভেদে। মংপুতে থাকতে ইচ্ছা হলে এখানের সব থেকে সেরা জায়গা মংপু সিংকোনা প্ল্যান্টেশনের বাংলো, যার ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজে বেদনাতে মাসিরা যায় সকাল